মনসুন সেশন শুরু হচ্ছে, তোমরা এবারে এনসিপিআর হয়ে বসবে, তোমাদের মিটিং হয়ে গিয়েছে বোধহয়, আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বসবে। এই বিষয়ে যা বলার এটা আমাদের ফ্লোর লিডার সুদীপ দা বলবেন এবং হুইপ কাকলি বলবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি তারা ফিরে আসেন 1 ঘন্টার মধ্যে রিজাইন করে দিবেন, জয়েন করবেন। সকলকে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন, বলছেন সকলে ফিরে আসুন। ভেরি নাইস অফ হিম। কি বলবেন দিদি? দেখুন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সকলে ফিরে যান, তাহলে উনি ইস্তফা পর্যন্ত দিতে রাজি। উনি যেটা বলছেন ওটা উনি বেটার বলতে পারবেন, আমি আসলে শুনিনি কাজে আমি বলতে পারবো। থ্যাংক ইউ। অভিষেক ব্যানার্জি ওপেন চ্যালেঞ্জ দিয়েছে 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করবে। যারা অভিষেকের বাহানা দিয়ে দল ছেড়েছিল তাদেরকে বলছে দলে ফিরুন, আমি এক্ষুনি পদত্যাগ করছি। তাহলে এবার যারা অভিষেকের বাহানা দিয়ে, অভিষেক ব্যানার্জি বাহানা দিয়ে যে ওর জন্য দলে থাকবো না, ও চোর, ও তোলাবাজ, ওর জন্য দল নষ্ট হয়েছে, যাক ও তাহলে বেরিয়ে যাচ্ছে দল থেকে, তাহলে আপনারা চলে আসুন। দেখি এই ওপেন চ্যালেঞ্জটাকে কে অ্যাকসেপ্ট করে। তো কারো কি দম আছে নাকি ইডি পুলিশের ভয়ে পিঠ বাঁচাতে ওই দলই থাকবেন? আপনারা অভিষেকটা হচ্ছে ওটা সেকেন্ড বাহানা, আপনাদের ফার্স্ট বাহানা হচ্ছে আপনারা দুর্নীতি করেছেন, সেই পিঠ বাঁচানোর জন্য পুলিশের হাত থেকে, জেলের হাত থেকে মানে পালানোর জন্য, মানে ভয়ে পালিয়ে গিয়ে ওই দলে গেছেন, ঠিক আছে? তা নিজের দোষটা আগে বলুন। অভিষেক ব্যানার্জি তো তোর আবার গুন্ডাবাজ সবাই জেনে গেছে, আগে নিজেও যে দুর্নীতি করেছেন সেটাও একটু সবাইকে বলুন, হ্যাঁ আমি চুরি করেছি, দুর্নীতি করেছি, তাই আমি পালিয়ে এখন ওই দলে গেছি। কারণ বিজেপিতে গেলে চোর আর চোর থাকছে না, চোর সব ভালো হয়ে যাচ্ছে, সেটা আগে প্রকাশ করতে শিখুন, বলুন, তারপর অভিষেকের নামটা বলবেন। নিজে যে চুরি করেছেন সেটা আগে বলুন, আর যদি দম থাকে ফিরে আসুন। বালিশ চাটা তৃণমূলের নেতাদের বলছি, ভালো তৃণমূলের নেতাদের বলছি, বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফর তৃণমূলের নেতাদের বলছি, আপনারা শুনে রাখুন। আপনারা সংখ্যাধিক্যের জেরে আপনারা 50-60 জন এমএলএ, 20-22 জন এমপি, এই সংখ্যাধিক্যের জেরে আইনের মার পেছে মমতা ব্যানার্জির কাছ থেকে তার তৈরি করা দল তৃণমূল কংগ্রেসটাকে হাইজ্যাক করতে পারবেন, কেড়ে নিতে পারবেন। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস নামক দলের প্রতীক চিহ্ন জোড়া ফুলটাকে কেড়ে নিতে পারবেন। মমতা ব্যানার্জির পার্টি ফান্ডের তহবিল অ্যাসেটটা আপনারা হাইজ্যাক করতে পারবেন। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন? মমতা ব্যানার্জির আসল শক্তি ওই 800 কোটির তহবিল নয়। মমতা ব্যানার্জির আসল শক্তি হলো তার অগণিত নিঃস্বার্থভাবে পার্টি করা, তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে যাওয়া সাধারণ তৃণমূল স্তরের কর্মী, যার সংখ্যাটা হাজার হাজার নয়, লাখে লাখে, কোটিতে কোটিতে। আপনি সিম্বল কেড়ে নিন, আপনি পার্টি কেড়ে নিন, আপনি তহবিলটা নিয়ে নিন, কিন্তু মমতা ব্যানার্জির সব থেকে বড় অ্যাসেট, মমতা ব্যানার্জির পাওয়ার, মমতা ব্যানার্জির ক্ষমতা, মমতা ব্যানার্জির ভবিষ্যৎ, মমতা ব্যানার্জির ভরসা, সেই নিচু তলার নিঃস্বার্থভাবে পার্টি করা সাধারণ কর্মী। তাই তারা যতদিন আছে আপনাদের মতো শকুনির দল মমতা ব্যানার্জিকে শেষ করতে পারবেন না। আপনারা নিজেরা শেষ হয়ে যাবেন, মমতা ব্যানার্জি থাকবে, মমতা ব্যানার্জির দলও থাকবে। কি জানেন তো, মমতা ব্যানার্জি অনেকটা ওই পাথরকুচি গাছের মতো, চেনেন তো? পাথরকুচি গাছের যেখান থেকে আপনি ডালটা কাটবেন ঠিক সেখান থেকেই নূতন শাখা পোশাখা গজাবে। শুধু তাই নয়, পাথরকুচি গাছের পাতা যেখানে দাঁড়িয়ে যে মাটিতে ফেলবেন সেই মাটির থেকেই নূতন গাছের জন্ম হবে। তো মমতা ব্যানার্জি যাদের সঙ্গে আছে সাধারণ কর্মী, আর সাধারণ কর্মীরা মমতা ব্যানার্জির সঙ্গে আছে। সুতরাং যারা মমতা ব্যানার্জিকে শেষ করার চক্রান্ত করছেন, মমতা ব্যানার্জিকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করছেন, তারা সাবধান হয়ে যান। মমতা ব্যানার্জির সঙ্গে লাখ লাখ কর্মী আছে, এরা নিঃস্বার্থভাবে পার্টি করে, এদের কেনা যায় না, এদের মেরুদণ্ড সোজা। এরা যখন দল ক্ষমতায় ছিল তখনও মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে, এখন দল ক্ষমতায় নেই এখনও মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে, এবং ভবিষ্যতেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলবে। আপনাদের দুর্ভাগ্য, আপনারা এমএলএ এমপি মিলে সংখ্যায় এখন 100-র অধিক, 100-র উপরে। আপনারা 100 হলেও আপনাদের দুর্ভাগ্য যে একটা মমতা ব্যানার্জি আপনাদের সঙ্গে নেই। আর আমাদের দলকে কেড়ে নিন, দলের প্রতীককে কেড়ে নিন, দলের অ্যাসেট 800 কোটির তহবিল কেড়ে নিন, কিন্তু আমাদের সৌভাগ্য আমাদের একটা মমতা ব্যানার্জি আছে। ওই একটা গাছের গুড়ি বেঁচে থাকলে
ওখান থেকে শাখা পোশাখা গজাবেই। আপনারা একটা মমতা ব্যানার্জিকে তৈরি করতে পারবেন না। কিন্তু মমতা ব্যানার্জি যদি মনে করে, মমতা ব্যানার্জি যদি ইচ্ছে করে, তাহলে প্রত্যেক দিন প্রতি ঘন্টায় চায়ের দোকানে বসে, পাড়ার মোড়ে বসে, নিজের বাড়িতে বসে আপনাদের মতো বালিশ চাটা দলের নেতা নেত্রী যারা আছেন তাদের মতো নেতা নেত্রী 100 নয়, 200 নয়, 1000 নয়, লাখে লাখে তৈরি করতে পারে। তো যারা বেইমানি করে ভাবছেন মমতা ব্যানার্জিকে শেষ করবেন, তাদের একটা কথা বলি, আপনারা আদালতের রায়ে হয়তো অ্যাসেট পাবেন, তহবিল পাবেন, আপনারা আদালতের রায়ে হয়তো দলের দায়িত্ব পাবেন, আমি ধরেই নিচ্ছি প্রতীকটাও আপনাদের পাবেন। কিন্তু একটা কথা বলি, সাংবিধানিক আদালতের বাইরেও আর একটা আদালত আছে, সেটা হলো জনতার আদালত। এই জনতার আদালতে আপনাদের বিচার হবে, জনতার আদালতের সম্মুখীন আপনাদের হতেই হবে। জনতার আদালতকে টাকা দিয়ে কেনা যাবে না, জনতার আদালতকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। আপনারা তৈরি থাকুন, এই জনতা একদিন আপনাদের ওই ক্ষমতার অলিন্দ থেকে টেনে হিঁচড়ে বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড় করাবে, শুধু সময়ের অপেক্ষা। যখন লক্ষ্মীর ভান্ডার শুরু করেছিলেন, তো তখন প্রথম 500 টাকা দিয়ে শুরু করেছিলেন। ওনারা তো তাও 3000 টাকা দিয়ে শুরু করেছে। হ্যাঁ, তাও আবার কি বলছে, 500 টাকা দিয়ে শুরু করেছিলেন, 9 মাস পর থেকে শুরু হয়েছে। মানলাম, আমি আগে বলেছি আমি কোনো রাজনীতি করি না, এবং রাজনীতি করি না, করবও না ভবিষ্যতে। ঠিক আছে, পক্ষ আর বিপক্ষ নয়, যেটা বাস্তব তুলে ধরার কাজ আমার। অগ্নিমিত্রা পালের যে চারিদিক ঘুরে ঘুরে কাজ দেখছে, করছে, এটা কিন্তু খুব ভালো লাগছে ওনার কাজকর্ম। কিন্তু উনি যে আগের সরকারের সম্বন্ধে একটা খোঁচা মারা কথা বললেন, এটা আমার একটুখানি ডাউট, তার জন্য আমি উত্তরটা দিতে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে উনি বলেছেন 500 টাকা করে দিয়েছে 9 মাস পর। হ্যাঁ, উনি 9 মাস পর 500 টাকা করে দিয়েছেন, কিন্তু পরিপূর্ণ পরিকল্পনা করেই কিন্তু উনি পথে নেমেছেন, তাই জন্য ওনার 9 মাস টাইম লেগেছে। আপনাদের মতো কিছু লোক পাবে আর কিছু লোক পাবে না, চারিদিকে দাঙ্গা হাঙ্গামা মারামারি, এ বলছে হবে না, এখানে ফর্ম ভরুন, ওখানে ফর্ম ভরুন, অনলাইনে করুন, অফলাইনে করুন, আজকে ডিবিটি লিঙ্ক লাগবে, কালকে এই গোষ্ঠীর পুরো ইনফরমেশন লাগবে, এগুলো কিন্তু উনি করেননি। উনি কি করেছেন, উনি এক চোখে নয় 2 চোখেই বিচার করেছেন। আপনাদের মতো এক চোখে বিচার করেনি। আপনাদের যেমন শ্বশুর পেনশন পেলে পাবে না, উনি কিন্তু সেটা করেনি। তারপরে সরকারি ট্যাক্স যদি বেশি দেওয়া হয়, হ্যাঁ, সেখানে পাবে না, এটাও কিন্তু উনি বিচার করেনি। কে অঙ্গনারীতে কাজ করে, কে মিড ডে মিলে কাজ করে, সেসব কিন্তু বিচার বিবেচনা করেনি। তারপরে কে আশা কর্মী আছে, সেটা কিন্তু বিচার বিবেচনা করেনি। কে কোটি টাকা ইনকাম করছে, কে 10 টাকা ইনকাম করছে, সেটা কিন্তু উনি বিচার বিবেচনা করেনি। সেই 500 টাকা থেকে কিন্তু পরে 1000 টাকা হয়েছে, তারপরে 1500 টাকা হয়েছে, সামনে থাকলে হয়তো 2000 টাকাটিও হতো। তাহলে আপনি বলুন তো, কে না পেয়েছে এই লক্ষ্মীর ভান্ডারটা নিয়ে? আর লক্ষ্মীর ভান্ডার নিয়ে দেখেছেন কখনো এরকম যুদ্ধ হতে? চারিদিকে এখন অন্নপূর্ণা নিয়ে যেমন যুদ্ধ লাগছে, মারামারি হচ্ছে, হার্ট অ্যাটাক করে মানুষ চলে যাচ্ছে, পরলোক গমন করছে, এরকম দেখেছেন? এইগুলো বলে শুধু নিজের দিকটা খারাপ করবেন না ম্যাডাম। আপনিও এখন এক জায়গায় একটা চেয়ারে বসে আছেন, তিনিও ছিলেন, তিনি কিন্তু 2 চোখে বিচার করেছে, আপনাদের মতো 1 চোখে বিচার করেনি। অতএব কারোর সঙ্গে নিজের কিংবা অন্য কারো সঙ্গে আপনার পার্থক্যটা করবেন না, ম্যাচ করবেন না, কারণ সবাই সমান না, তাই না? আর ওনার জায়গাটা আমাদের কাছে একটা অন্যরকম জায়গা। উনি বিচার সঠিকভাবে করতো, পক্ষ বিপক্ষ করতো না, উনি একই রকম চোখে সবাইকে মাপতেন। আপনাদের মতো বিভাজন তৈরি করেনি, হিন্দু মুসলিম করেনি, বড় লোক গরিব লোক করেনি। উনি সবাইকে সমান চোখে দেখে বিচার বিবেচনা করে পরিকল্পনা করে উনি নেমেছিলেন পথে, সবাইকে সমান চোখে দেখেছে। আপনাদের সঙ্গে ওনার সঙ্গে তুলনা হয় না। ঠিক আছে, আমি মানছি অনেক গরিব পরিবার আছে যে অঙ্গনারীতে ক টাকা মায়না দেয়, অঙ্গনারীতে রান্না করে তার সংসার চলে, সেখানে যদি সে 3000 টাকা পায় তার কিন্তু উপকারী হয়। তার বাড়িতে হয়তো 2-3টে বাচ্চা আছে, পড়ে, পড়াশোনা করে, কিংবা কেউ উঁচু ক্লাসে পড়ে, এরকমও আছে। তাইলে অঙ্গনারীর চাকরিতে যে রান্না করে কতটুকু টাকা পায়, সেটা একবার ভেবে দেখেছেন আপনারা কখনো? না, আপনারা আপনাদেরটা ভাবছেন। তাই অতএব ক্লেম গুলো দেয়া বন্ধ করুন। আপনি ভালো কাজ করছেন, আপনার ভিডিও আমি দেখি, আপনি ভালো কাজ করছেন, তো সেই ভালো কাজের সঙ্গে যুক্ত থাকুন, এই উল্টো পাল্টা কথাগুলো না বলে।